সামনে তুলে ধরবো এই অস্থি বিসর্জন নিয়ে, তাই অস্থি বিসর্জনের কথা শুরু করলাম। একটা মারাত্মক ঘটনা ছিল, কিন্তু এখন ওই রক্ষণাবেক্ষণের অবস্থায় না একটা জরাজীর্ণ, মানে বলে না অলক্ষীর বাস যেটাকে বলে, ঠিক আছে, ওই রকম বলছি না। ওনার মধ্যে একটা গুণ আছে, আমার কথা বড় বউকে লাগাবে না, বড় বউয়ের কথা আমাকে লাগাবে না, মানে লাগানি ভাগানি কোথায়। তোর বাড়ি ওটা কেন হতে যাবে, তোর তো এই বাড়ি, হ্যাঁ ওটা দেখ না কেমন কেমন ভাঙা, আমাদের বাড়ি এত ভাঙা নয়, আমার বাড়িটা দেখ, আমাদের বাড়িটা কত সুন্দর। খালি বলতো না না ওটা তো আমাদের বাড়ি। তার ওখান থেকে চলে যাবে, ছুটতে চলে যাবে, ধুম কানতেন, মানে ওই লোকটাকে ও দেখলে প্রচন্ড ভয় পেত। তো আস্তে আস্তে যখন বড় হয়, ওনারা ছোট কর্তা বলে ডাকতেন, যে মৃতার হাজবেন্ডকে মৃতা মানে ছোট বউ ছোট কর্তা বলে ডাকতেন, বড় কর্তাকে তো দাদা ভাই বলে ডাকতেন, আবার মানে বোঝানোর জন্য বড় কর্তা। এই মাছটা তো ছোট কর্তার খুব প্রিয় মাছ ছিল। মৃত্যুর পর প্রত্যেকটা ধর্মেরই কিছু রিচুয়ালস থাকে, যেমন ইসলামিক সম্প্রদায় বা খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা কবরস্থ করে, হিন্দু সম্প্রদায়ের দাহ সৎকার করে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের দাহ সৎকারের পর অস্থি বিসর্জনের একটা রিচুয়াল থাকে। অনেকে সঙ্গে সঙ্গে বিসর্জন দেয়, অনেকে আবার 1 বছর রাখে, অনেকের আবার এটা ইচ্ছে থাকে যে মৃত্যুর পর আমার অস্থি কিন্তু গঙ্গাতে বিসর্জন করবে, অনেকে পার্টিকুলার জায়গার নামও মেনশন করে দেয়। আজকে এমন একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো এই অস্থি বিসর্জন নিয়ে, তাই অস্থি বিসর্জনের কথা শুরু করলাম। একটা মারাত্মক ঘটনা, একটা বাড়ি কিভাবে এক এক করে ভৌতিক বাড়িতে রূপান্তর হয়েছে। সেকেন্ড ঘটনা শিলচর বরাক ভ্যালি থেকে এসছে, ডেফিনেটলি নাম তো প্রকাশ করে দেবো, এটা তো দ্বিতীয় ঘটনা, কিন্তু প্রথম ঘটনা আপনাদের ফেভারিট পুনর্জন্ম রিকার্নেশনের ঘটনা। তো চলো শুরু করছি, কিন্তু শুরু করার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজ দুটি ঘটনা থাকছে আপনাদের জন্য। যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়েছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা ইন্সপায়ার্ড হয়েও পাঠাতে প্লিজ পাঠাবেন না, কারণ একটু ইউনিকনেস বজায় রাখুন। কারণ আপনারা তো এর জন্যই হয়তো কথার গল্পকে শুনতে ভালোবাসেন, কারণ সবসময় চেষ্টা করি যে একটু ইউনিক ঘটনা আপনাদের সঙ্গে শোনাবো, মানে অলরেডি কোথাও শোনানো হয়েছে ওরকম না। তো চলো আর ভাগ করবো না, ওরা রুমকিদি বহুত কথা বলে, ঠিক আছে চলো শুরু করছি। প্রথম ঘটনাটা পুনর্জন্মের ঘটনা, মুনমুন পাঠিয়েছেন। আর এই ঘটনাটা না ওনার ভাসুরের মেয়ে, যে এখন তো প্রায় ধরো তোমার 9 বছর, কিন্তু ওর সঙ্গে হয়েছে, এবং মুনমুনের বিয়ের পরেই ইনসিডেন্টটা হয়েছে। তাই বলেছে যেহেতু বুঝতেই পারছো একটা ছোট্ট বাচ্চা নিয়ে, তুমি আমার নামটা বলো, বাট পার্টিকুলার কোন জায়গা সেটা বলো না, আচ্ছা ওয়েস্ট বেঙ্গলেরই ঘটনা, ঠিক আছে। অ্যান্ড ওনার যে ভাতিজি এখন বর্তমান কলকাতায় শিফটেড আর কি, ওই 8-9 বছরের ভাতিজি, মানে ওনার বড় ভাসুর এবং বড় যা আর কি। এটার পিছনেও কারণ আছে। তো মুনমুনরা যেখানে থাকেন মফস্বল একটা টাইপের, এবং বেশ পাড়া কালচারটা আছে। ওর বিয়ে যখন হয়ে যায় তখন এই যে ওনার যে ভাসুরের মেয়ের কথা বলছে, ও তখন 2-2.5 বছর, আধো আধো কথা বলতে শিখেছে। ওকে ওনারা ডাক নামটা মেনশন করলে বোধহয় কোনো প্রবলেম হবে না, তিন্নি তিন্নি বলে ডাকতেন। তো তিন্নি তিন্নি বলে ডাকতাম, খুব আদর করতো। প্রথম বিয়ের পরে ও পায় তিন্নিকে খুব আদরে আদরে, মানে ও তাতিমুনি তাতিমুনি করে ডাকতো, তাতিমুনি তাতিমুনি এরকম করে ডাকতো, হ্যাঁ। তো খুবই আদরের। কিন্তু এই তিন্নির সঙ্গে কিছু একটা ঘটা শুরু করলো। আচ্ছা, এর আগে আমি বলে দিই একটা কথা, যে ওরা তো মানে ওর যে শ্বশুর বাড়িটা মুনমুনের পাড়া কালচার, ঠিক মুনমুনদের শ্বশুর বাড়ির অপোজিটে না একটা বাড়ি আছে। বাড়িটা দেখে না মনে হয় কি এককালে সত্যি সম্ভ্রান্ত ছিল, কিন্তু এখন ওই রক্ষণাবেক্ষণের অবস্থায় না একটা জরাজীর্ণ, মানে বলে না অলক্ষীর বাস যেটাকে বলে, ঠিক আছে, ওই রকম অবস্থা। তো একদিন শাশুড়িকে জিজ্ঞেস করছে, ও মা দেখি তো এত বিল্ডিং বাড়ি, এত বড় বাড়ি, এগুলির এরকম কি অবস্থা, হ্যাঁ এরকম কেন অবস্থা? তখন শাশুড়ি মা বললেন যে বলো না অলক্ষী ঢুকেছে, অলক্ষী ঢুকলে যা হয়, মদ জুয়া গাঞ্জা খেলে খেলে সব শেষ। হ্যাঁ বলছি, মানে যে একবার মানে আমাদের পাড়ার মধ্যে এরাই ছিল প্রচন্ড মানে বড়লোক ফ্যামিলি, প্রতিপত্তি ফ্যামিলি, বুঝতেই পারছো কেন নাম এখন মেনশন করতে ও মানা করেছে, এটাও একটা কারণ ছিল। তো আস্তে আস্তে বলে না জুয়া মদ গাঞ্জা এগুলি ঢুকে ঢুকে আস্তে আস্তে সব শেষ করে ফেলে, হ্যাঁ। এবং এই বাড়ির দুই বউ, মানে বড় বউ এবং ছোট বউ, এদের অবস্থা খুব করুণ ছিল মানে। আর এ নাকি মানে মুনমুনের শাশুড়িদের সঙ্গে ওনাদের খুব, মানে এই দুই বউয়ের খুব মানে ভালো ইয়ে ছিল, মানে কার
মুনমুনের শাশুড়ি এমন একজন মানুষ না, মানে উনি বলছে যে আমার শাশুড়ি বলে বলছি না, ওনার মধ্যে একটা গুণ আছে, আমার কথা বড় বউকে লাগাবে না, বড় বউয়ের কথা আমাকে লাগাবে না, মানে লাগানি ভাগানি করবে না। যদি বলছে যে দুই জনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, উনি কিন্তু খুব সুন্দরভাবে ওটাকে সর্ট আউট করেন। মানে সত্যি কথা বলতে গেলে আমার আর আমার বড় জায়ের যে এত ভালো রিলেশন আছে অনলি বিকজ আমার শাশুড়ি মায়ের জন্য। তো এই গুণটা পাড়ার অনেকেই জানতেন না, স্পেশালি অপোজিট বাড়ির দুই বউ এসে ওনার সঙ্গে অনেক অনেক হয় না দুঃখ, মানে নিজের দুঃখ দেখবে, সবার সামনে কিন্তু নিজের দুঃখটা প্রকাশ করা যায় না। তুমি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, ওই জায়গায় হয়তো তুমি তোমার দুঃখটা প্রকাশ করতে পারো, নিজের মনটা একটু হালকা করতে পারো। সবার জন্য কিন্তু সবকিছু নয়, তাই তো? তো ঠিক আছে, স্পেশালি বড় বউটা তো যেমন তেমন, বড় বউয়ের একরকম প্রবলেম ছিল, ছোট বউয়ের আরো বেশি প্রবলেম। ওর হাজবেন্ড তো মদ্যপ ছিলই। অ্যাকচুয়ালি শুরুটা হয়েছিল ওর মানে শ্বশুর মশাই শুরু করেছিলেন এই ব্যাপারটা, জুয়া খেলা, মদ খাওয়া, এবং ওটা দেখে দেখে দুই ছেলের মধ্যেও সেই জিনিসটা চলে আসে। তো ছোট বউকে ধুমধাম মারতেন। একবার দেখে কি, ছোট বউয়ের আগে যে হোয়াইট কালারের প্লাস্টার করা থাকতো না, ওরকম প্লাস্টার হওয়া। তো সবাইকে বলছে যে কলপারে পড়ে মানে হাতটা ভেঙেছে। পরে মানে মুনমুনের শাশুড়ির কাছে উনি কনফেস করেছে যে না, ওনার হাজবেন্ড ওনাকে এমন মেরেছে, এরকম মারতেনি, হ্যাঁ, এমন মেরেছেন যে হাতটা ভেঙেই গেছে। আর এই ছোট বউয়েরও কিন্তু অকস্মাৎ মৃত্যু হয়ে গেছিল। এখন কি বলবো, এটা মানে ছোট মানে ছোট মানে ছোট বউয়ের স্বামী কোত্থেকে এই জিনিসটা হয়েছে না, ও নিজেই পড়ে মারা গেছে, মানে এমন বাজেভাবে পড়েছে, ব্রেইন হ্যামারেজ হয়ে, ইন্টারনাল ব্লিডিং হয়ে ও কিন্তু মারা যায়। আর বলে না, ভগবান হয়তো বড় বউয়ের একটু উপর সদয় ছিলেন, ওনার হাজবেন্ডটাও খুব বাজেই ছিলেন, হ্যাঁ, মানে বাজে, মানে মদ্যপ আর কি, নেশাগ্রস্ত ওরকম। ওনার ছেলেটা খুব ভালো হয়, এবং আস্তে আস্তে ছেলে অন্য নিজের বাড়ি রেখে ভাড়া বাড়িতে উঠে যায় এবং মাকে নিয়ে যায়, এখন একটু ঠিক আছে, ছেলে বিয়েও করেছে। এবং মানে বাবাকে যতটুকু আর কি হেল্প করে দিলেই তো ওই নেশাতে উড়িয়ে দেবে না, তো ওই যতটুকু মানে পয়সা দিয়ে না, চাল ঠাল কিনে দেয় ওরকম আর কি, মাসে ধরো একজনের চাল কতটুকু লাগবে, ওইগুলি করছে। ছেলের কর্তব্য সবই পালন করছে। ছোটবেলায় কিন্তু বাবা হিসেবে উনি কোনো কর্তব্যই করেননি, মানে বলে না, ভগবান আর কি বরং বউয়ের হয় প্রতি মুখ তুলে তাকিয়েছিলেন বলে ও কিন্তু বেঁচে গেছে, ছেলে কিন্তু ওকে সার্ভাইভ করে নিয়ে গেছেন, ঠিক আছে? তো এই খুব একটা কষ্টের, এবং বলে না যে যেখানে এত অনাচার, এত পাপ, সেখানে বাড়িতে লক্ষ্মী থাকবে কি করে, ওই আস্তে আস্তে বাড়িটাও ওরকম হয়ে গেছে। আছে মানুষ আছে, তো ওই রকমই আর কি, দিন আনে দিন খায়। আগে যার হয়তো ফ্যাক্টরি বা দোকান, মানে বড় বড় দোকানের মালিক ছিল, এখন কোনো দোকানের স্টাফ, অ্যাজ এ স্টাফ কর্মচারী হিসাবে কাজ করছে, ওইরকম দশা। ঠিক আছে, এই যে তিন্নি, এখন তিন্নির কথায় আসি। তিন্নি না মাঝে মাঝে একটা কথা বলে, মানে বারবার না ওই বাড়িতে যেতে চায়, আর বলে যে ওটা তো আমার বাড়ি, ওটা তো আমার বাড়ি। তখন বলছে, আই তোর বাড়ি ওটা কেন হতে যাবে, তোর তো এই বাড়ি, হ্যাঁ, ওটা দেখ না কেমন কেমন ভাঙা, আমাদের বাড়ি এত ভাঙা নয়, আমার বাড়িটা দেখ, আমাদের বাড়িটা কত সুন্দর। খালি বলতো না না, ওটা তো আমাদের বাড়ি। তারপর না আস্তে আস্তে বড় হচ্ছে, তখন তো বুলি ফুটে, এটা মানে 6 বছর অব্দি তিন্নি ভালো করে মানে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে তিন্নি কোন জায়গা থেকে এসছে। একদিন না ওই ছোট আহ, মানে ছোট যে আর কি, যার ওয়াইফ মারা গেছে, ওর অবস্থা খুবই খারাপ, নেশাগ্রস্ত, মানে অসুখ বিসুখে তো পুরো ইয়ে হয়ে যায়। তিন্নি ছোটবেলার থেকেই ওই, মানে যেহেতু অপোজিট বাড়ি, তো মুখ দেখা দেখি তো হয়, খালি ওনাকে দেখে নাকি ভয়, প্রচন্ড কাঁদতেন, প্রচন্ড কাঁদতেন, ডাকতেই পারতেন না, মানে ও পারলে ওখান থেকে চলে যাবে, ছুটতে চলে যাবে, ধুম কাঁদতেন, মানে ওই লোকটাকে ও দেখলে প্রচন্ড ভয় পেত। তো আস্তে আস্তে যখন বড় হয়, তখন একদিন না ওর মানে মাছ এসছে, তো তোর ওর ঠাকুমা আর কি বলছে যে এই মাছ দিয়ে ওই রকম তরকারি হবে। আর মানে উনি আবার বৌমাদেরকেও ধ্যান রাখতেন আর কি, তো বলছে যে ছোট মুনমুনের তো আবার ওই মাছটা ওইটা দিয়ে ভালো লাগে, তোমার আবার ওই দিয়ে, হ্যাঁ। তো এক বেলার জন্য ওইরকম করো, আরেক বেলার জন্য ওইরকম করো, তাহলে দুই বইয়েরই পছন্দ মতো হবে। এত সুন্দর, এত ভালো, মানে মুনমুন নিজের থেকে বলছে যে সত্যি আমার শাশুড়ির মতো শাশুড়ি হয় না দিদি। ঠিক আছে, তো হঠাৎ ওই বাচ্চা তিন্নিটা বলে ওঠে যে এটা তো মানে ওই ছোট জনের মানে হাজবেন্ডের নাম নিয়ে, মানে ওনারা ছোট কর্তা বলে ডাকতেন, যে মৃতার হাজবেন্ডকে মৃতা মানে ছোট বউ ছোট কর্তা বলে ডাকতেন, বড় কর্তাকে তো দাদা ভাই বলে ডাকতেন, আবার মানে বোঝানোর জন্য বড় কর্তা। এই মাছটা তো ছোট কর্তার খুব প্রিয় মাছ ছিল। বলছি কোন ছোট কর্তা রে? বলছে আরে ওই বাড়ির যে ছোট কর্তা গো। তারপর ঠাকুমার দিকে তাকিয়ে, কেন তুমি জানো না বুঝি ছোট কর্তা কাকে ডাকতাম আমি?
ঠাকুমা তো ছাত করে উঠেছে, কারণ আমি বলেছি যে সব কথা ওনার ঠাকুমাকে বলতেন, কোন মাছে কার অ্যালার্জি আছে, মানে কোন কার পাতে মাছের মুড়ো না উঠলে চিৎকার চেঁচামেচি করে দক্ষ যুদ্ধ বাঁধাতেন, সবকিছুই এসে বলতেন। মানে আজকে জানো তো মানে বাচ্চাটা মাথা খেতে চেয়েছে, দিয়েছি বলে ওরকম অমুক জনে তো ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়েছে, এইরকম। তো কষ্ট করে উনি তো সবই জানতেন। তো ছ্যাত করে উঠেছে বুকটা, কি বলিস রে তুই? বলছে হ্যাঁ। তারপর না একদিন মানে ওদের বাড়িতে কোনো গেস্ট আসছে, যে নাকি পান খায় আর কি। তো তিন্নি বলছে, ও তুমি জর্দা দিয়ে পান খাচ্ছ? তো বলছে হ্যাঁ, তুমি কি করে বুঝলে? তারপর না হঠাৎ তোর ঠাকুমার দিকে তাকিয়ে বলছে, কি গো তুমি না আগে জর্দা দিয়ে পান খেতে, এখন খাও না কেন? এখন খাও না বুঝি, কেন খাও না গো? ও মুনমুন অবাক, মুনমুনের বড় যা মানে তিন্নির মা অবাক, বলছে আমরা তো বিয়ে হয়ে আসা অবধি মাকে কোনোদিনও পান খেতে দেখিনি, তুই কি বলছিস? তখন না ওর ঠাকুমা বলছে, হ্যাঁ তুমি কি করে জানলে? আমি খেতাম এককালে জর্দা দিয়ে। বলে এককালে জর্দা দিয়ে তুমি অনেক পান খেতে, তোমার মুখ দিয়ে শুধু জর্দার গন্ধই বেরোতো। হ্যাঁ, তো তখন মানে ওর ঠাম্মার মুখটা একদম কালো হয়ে গেছে। তখন না কথাটা বেশি বাড়ায়নি, তিন্নিকে মানে সাইড করে দিয়ে ও দাদু বা পাপার সঙ্গে খেলতে দিয়ে তখন মানে দুই বউ আর ঠাকুমা মানে ওর ঠাকুমা বলছে যে কথাটা কিন্তু ঠিক, এককালে আমি খুব পান খেতাম, মুখে না তোমার একটা ইনফেকশন টাইপের হয়ে গেছিল, তো ভয়ের চোটে আমি পান টান ছেড়ে দিয়েছিলাম। যদিও ওটা হয় না, কোনো কিছু দেখবে ডেফিসিয়েন্সির জন্য কিন্তু অনেক সময় মুখে ঘাটা হয়, তো ওরা অন্য কিছু ভেবেছিল, আর ভেবেছে হয়তো টু মাচ পান জর্দা খায় বলে এটার এফেক্ট হচ্ছে। ভয়ের চোটে ভদ্রমহিলা কিন্তু তখনই ছেড়ে দিয়েছেন। তখন ওনার দুই ছেলে কিন্তু ছোট ছোট। তো বলছে এটা তিন্নি কি করে জানলো? তা এমন অনেক কথা, ওই বাড়ির অপোজিট বাড়ি, যেহেতু বললাম ওই বাড়ির এমন অবস্থা না, ওরা কেউ যেত না। আর যেখানে মদ গাঞ্জা জুয়া, সে মদ খেয়ে পড়ে রয়েছে, গাঞ্জার আসর মানে জুয়ার আসর বসিয়েছে, ওখানে কে যাবে? কোনো ভদ্রঘরের মানুষরা যাবে? সে ছেলে মেয়ে নির্বিশেষে কেউই তো যেতে চাইবে না, তাই না? তো ঠিক আছে। তো বলছে যে ও সব পুঙ্খানুপুঙ্খ ওই বাড়ির কোন জায়গায় কি আছে না আছে, হ্যাঁ, একদিন তো বলেই দিয়েছে, কি গো তুমি আমাকে চিনো? মানে পার্টিকুলারলি ছোট বউ, ওই বাড়ির ছোট বউ, বড় বউ মুনমুনের শাশুড়িকে পার্টিকুলার একটা নাম দিয়ে ডাকে। ঠিক ওই তিন্নিও ওর নাম অসোনাদি, হ্যাঁ, এরকম করে। মানে আমি জাস্ট সোনাদি আর কি, আমি ইয়েটা বললাম আর কি তোমাদের বোঝানোর জন্য, এরকম পার্টিকুলার একটা নাম দিয়ে, কি গো তুমি আজকাল ওই মাখা মাখো না, মানে ওই কুল মাখা বা আম মাখা মাখো না? হ্যাঁ, তোমার হাতের মাখা তো কি টেস্টি। সত্যি সত্যি এই জিনিসটা কিন্তু হতো। মানে যেহেতু ওদের অবস্থা এমন ছিল, কেউই ওই দুই বউকে পাত্তা দিত না। ওরা বাড়ির বউরা কেন, আমরাও তো সবাই, আমিও ভালোবাসি, হ্যাঁ, আম মাখা জাম মাখা ওইসব খুব ভালোবাসি। তো মাখতেন তো এরকম করে রোদের মধ্যে বসে বসে। অনেক সময় কুল যখন মানে কুলের সময় তো ঠান্ডাই থাকে না, রোদের মধ্যে বসে বসে ওরা তিনজন খেতে ওরকম। তখন না বুঝেছে তিন্নি ঘুমানোর পর বাড়িতে একটা গোল মিটিং হয়, যেখানে মুনমুনের হাজবেন্ড, ওর ভাসুর, যা সবাই, মানে শ্বশুর শাশুড়ি। তখন বলছি জিনিসটা তো দিন দিন যেমন ওর জিনিসগুলি আরো বেড়ে চলছে, এবং আমার তো মনে হচ্ছে ওই ছোট বউয়েরই নাকি এই জন্মটা। তখন ওনার শ্বশুর, মুনমুনের শ্বশুর বলছে, কি বলছো, কবে মারা গেছে? তখন না ওনার শাশুড়ি বলছে, ও না খালি এক কথাই বলতো যখন আসতে, বলছিস তোমাদের বাড়িতে কি ভালো লাগে, আমি যদি তোমাদের বাড়ির মেয়ে হয়ে বউ হয়ে আসতে পারতাম, বউ না হোক মেয়ে হয়ে যদি জন্ম নিতে পারতাম, আমার কপালটা তো এরকম পড়তো না। বড় বউ বলতো না, ছোট বউ কিন্তু প্রায় সময় বলতো। তো এই কথা জানার পর বলছে কি করা যায়? তো যেহেতু মানে মুনমুনের হাজবেন্ড এবং মুনমুনের বড় ভাসুর, মানে মুনমুনের হাজবেন্ড গভর্নমেন্ট চাকরি করে ওদের ইয়েতেই, হ্যাঁ, ওদের মানে এলাকাতে। কিন্তু মুনমুনের বড় ভাসুর আবার তোমার প্রাইভেট সেক্টরে আছেন, কিন্তু ভালো একটা পজিশনের ভালো কোম্পানিতে। তো ওদের মানে তুমি ইচ্ছে করলে মানে ট্রান্সফার নিতে পারো। তো ওর বড় ভাসুর ওর চাকরির ওখানে কথা বলে উনি কলকাতায় ট্রান্সফার নেন, এবং তারপর থেকে কিন্তু প্রায় ধরো 3-4 বছর ধরে ওরা কলকাতায় আছে। তো আস্তে আস্তে কিন্তু মানে তিন্নির এই জিনিসটা অনেকটা কমে এসছে। কারণ ওরা যেটা ভেবেছিল ওটাই, যে তুমি আউট অফ সাইট আউট অফ মাইন্ড, ও যখন এই মাহল থেকে বেরিয়ে যাবে সবসময় বাড়িটা দেখবে না, তো ওই স্মৃতিটা আর কি আর বারবার হন্ট করবে না। আর একটা কথা আছে, আমি শুনেছি, আমি জানি না কতটুকু এটা সত্যি কিনা, জাতিস্মররা নাকি বেশি, মানে যারা জাতিস্মর মানে একটা এজ অব্দি তো মনে রাখতে পারে, তারপরে তো ভুলে যায়। যেমন তিন্নির ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে জিনিসটাও ভুলে যাচ্ছে, এখন কিন্তু ওই বাড়ির কথা বলেও না, বা ঠাকুমাকে ঠাম্মা বলেই বলে, ওই পার্টিকুলার সোনাদি ওই টার্মটা ইউজ করে না। কিন্তু যারা আর কি পরে লাইফ টাইম অব্দি নাকি যাদের মনে থাকে, তারা নাকি আয়ুটা বেশি হয় না। কিন্তু এক ক্ষেত্রে এই জীবনের 1001 গল্পে, যেটা আমার প্রচন্ড ভাইরাল হয়েছে, শান্তি দেবী, উনি কিন্তু অনেক বছর অব্দি বেঁচে ছিলেন, আর উনি কিন্তু জাতিস্মর ছিলেন। ইনফ্যাক্ট উনি ওই মনের মানে আগের জন্মের স্মৃতির জন্য উনি বিয়ে অব্দি করেননি।
যেটা মোস্ট ভাইরাল, আমার 44K না 46K ভিউ হয়েছে ওটা। তো এটা আমি জানি না, এটা আমিও কনফিউজ আর কি, তোমরা যদি জানো কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো এই ছিল মুনমুনের পাঠানো একটা ঘটনা, সত্যি প্রচন্ড আনইউজুয়াল একটা লাগলো। অ্যান্ড ওনার ওই যে মনে ইচ্ছাটা ছিল তোমার বাড়িতে যদি বউ হয়ে আসতে পারতাম বা মেয়ে হয়েই জন্মাতাম, হয়তো কপাল এরকম হতো না। ওই আশাটাই বোধহয় ওনাকে এই জন্মে এই বাড়ির নাতনি করে নিয়ে এসছেন, মানে ওনার সোনাদিন নাতনি করে নিয়ে এসছেন। থ্যাংক ইউ সো মাচ মুনমুন, তুমি যেমন বললে আমি পুরো প্রকাশ করলাম না সবকিছু। এভাবে পাশে থাকো, আরো ঘটনা থাকলে পাঠাতে থাকো। তোমরাও কেন বসে আছো, পাঠাতে থাকো, পাঠিয়ে দাও তোমাদের যেমন ইচ্ছে, বাংলা, হিন্দি, ইংলিশ, অসমীয়া, লিখিত বা মৌখিক অবস্থায় পাঠিয়ে দাও, বসে আছি তোমাদের জন্য। আর আমাদের ট্যাগলাইনটা কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন, ওটা তো শুনেই নেই, কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন। আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার, ওইটুকুনি মাত্র, আর কিছু না। তো চলো নেক্সট ঘটনায় যাচ্ছি। নেক্সট ঘটনা বললাম বরাক ভ্যালির থেকে পাঠিয়েছে মনোজ আচার্যি। তো এটা মনোজদের বাড়িতেই ইনসিডেন্ট, এবং আচার্য যেহেতু ব্রাহ্মণ সম্প্রদায়ের হলো, ওরা কিন্তু পুরোহিত্য করেন না, হ্যাঁ। তো ওদের বিজনেস আছে, আর ওদের জয়েন্ট ফ্যামিলি, মানে ওর বাবারা 4 ভাই, 4 ভাইয়ের ফ্যামিলি একসঙ্গে থাকে। আর ছোট কাকার সঙ্গে, মানে ছোট কাকার ছেলের সঙ্গে ও মনোজের বড় দাদার, মানে মনোজের দাদা একজন আছে, ওর কিন্তু বয়সের ফারাক অনেক বেশি। ছোট কাকা বিয়ে করেছে, বেশি দিন হয়নি, ঠিক আছে, সব ঠিকঠাক আছে। তো মনোজের ঠাম্মিও আছে, দাদুও আছে। তো মনোজেদের একটা রিচুয়াল আছে, সেটা হলো মারা যাওয়ার পর অস্থিটা না তুলসী তলায় রাখে খুব নিয়ম করে। যেমন এই ক্ষেত্রে যেটা হয়েছে, মনোজ বলেছে দাদু মারা যাওয়ার পর ওনার ইচ্ছে ছিল যে গঙ্গায় ওনার অস্থি বিসর্জন দেওয়া হবে, ঠিক আছে। সেটা মানে কলকাতা, পশ্চিমবঙ্গে এসে হোক বা বেনারসে এসে হোক, মোট কথা গঙ্গায় বিসর্জন দিতে হবে, মানে ওনার খুব ইচ্ছে। তো ঠিক আছে, 1 বছর ওনারা বললেন যে 1 বছর ওই অস্থিটা রাখবেন। তো এই 1 বছর ওর ঠাকুমা দিনরাত ওই অস্থির তুলসী তলায় ওখানে ধূপধুনা দেখাবে, অস্থিটাকে ধূপধুনা দেখাবে। উনি কিন্তু পুরো নিরামিষ খাবেন, হ্যাঁ। আর ওনার মানে ইচ্ছেই ছিল যে আজীবন, যেহেতু ওনার হাজবেন্ডের ডেথ হয়ে গেছে, উনি আজীবন নিরামিষই খাবেন, ঠিক আছে। আর ওইখানে খুব লেপে পুছে রাখা হতো, হ্যাঁ, মাটিরই উঠান, লেপে পুছে রাখা হতো, খুব নিয়ম, যেহেতু সবাই জানে এখানে দাদুর অস্থি রাখা আছে, তো সব নিয়ম কানুন করে মেনেই চলা হতো। তো 1 বছর পর তো যাবে, 1 বছর হওয়ার পর মনোজ যেটা আমাকে বললো যে দিদি অনেক রকমের প্রবলেম আসা শুরু করলো। যেদিন ধরে ডিসাইড করা হলো অমুক দিন আমরা টিকিট কাটছি, মানে কেটেছি আর কি, যে আমার বাবা নিয়ে যাবে, যেহেতু বাবা বড় সন্তান, বাবাই যাবে আর এক কাকা যাবে, হ্যাঁ। ঠিক আছে। তো ওই দিন কি হয়েছে, আমাদের পরিবারে এমন একজন মানুষের মৃত্যু হলো, ওষুধ লেগে গেল, ওইটা নিয়ে যাওয়া হলো না। তারপর ধরো আবার বাবাই যাবে, বাবার এমন শরীর খারাপ হলো, যাওয়া হলো না। ট্রেনের টিকিট কেটেছে, ট্রেনের টিকিট ক্যান্সেল, ট্রেন ক্যান্সেল, এত ফ্লাড হয়েছে। তো এরকম করে করে দিদি তুমি বিশ্বাস করবে না, 2টা বছর কেটে গেছে, এবং 2টা বছরে যখনই মানে জিনিসটা আর কি অস্থিটা বিসর্জন দেওয়ার চেষ্টা করতো না, তখন না কিছু বাধা এসে যেত, যে অস্থিটা বিসর্জন দেওয়া হতো না। 2 বছর ধরে দাদুর অস্থি কিন্তু ওইখানে। ঠিক আছে। একবার কি হলো, তারপর থেকে ওদের ফ্যামিলিতে কিছু কিছু, মানে ওদের বাড়িতে কিছু কিছু প্রবলেম হওয়া শুরু করলো। ফর এক্সাম্পল, আমি বললাম না কাকার বাচ্চা আর ওর দাদার মধ্যে অনেক ফারাক, কাকার বাচ্চা বেশি দিন হয়নি, ছোট বাচ্চা। কাকার যে 2 বাচ্চা, ওরা ঘরে থাকতে চাইতো না, খালি চিৎকার চেঁচামেচি করতো ঘর থেকে, মানে ঘরে যেমন ভয় পেত। এতে শরীর খারাপ শুরু করলো। তো মনোজ বললো হতে পারে দিদি, অনেক সময় তুমি যে বলো যে বাচ্চারা খুব তাড়াতাড়ি এফেক্টেড হয়, বা ওরা আগে ওর মানে অশরীরী আত্মার অস্তিত্ব টের পায়, হতে পারে ওটার জন্য বাচ্চাগুলো এরকম করতো, হতেই পারে মনোজ। তারপর বলছে কি জানো তো, আমাদের মাটির উঠান তো গরম, আর শিলচর বরাক ভ্যালি আসামের গরম যে ভালোই পড়ে তুমি তো জানো, হ্যাঁ। কিন্তু তথাপিও না, মানে গরমের দিনে তো গরম থাকবে কোয়াইট কমন, বাট কোনো একটা রুমই ধরো এখন গরম হচ্ছে, পর মুহূর্তে ওটা না একদম পুরো ঠান্ডা, অ্যাজ ইফ এসি লাগানো, কিন্তু আমাদের একটা ঘরেও কিন্তু দিদি এসি নেই, হ্যাঁ। যখনের কথা বলছে এসি নেই, বলছে গাছগাছালি প্রচুর আছে, তো এসি মানে ওরকম, মানে গাছগাছালি হাওয়াতেই হয়ে যায়, আমরা ওরকমই অভ্যস্ত আর কি। কিন্তু তুমি বিশ্বাস করো, এই যে একটা ঘর যেটা প্রচন্ড গরম মনে হয়, গরমে তুমি টিকতে পারবে না, আধা ঘন্টা পরেই ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে এত ফ্রিকুয়েন্টলি তারতম্য হচ্ছে। হুম। ঠিক আছে, একদিন তোমার মনোজের মানে মনোজের ঠিক মেজো কাকি সেজো কাকি ছোট কাকি, মেজো কাকি ওয়াশরুমে উঠেছে, যদিও অ্যাটাচ না, বাট অত দূরে না, আগে দূরে ছিল, এখন সুবিধার্থে অনেকটা কাছে চলে এসছে ওদের ওয়াশরুম।
গেছে, গিয়ে দেখি কি একটা ছায়া। তো মনোজের কাকে ভেবেছে, বাড়ি ভর্তি তো মানুষ, জয়েন্ট ফ্যামিলি বললাম, হয়তো কেউ উঠেছে ওয়াশরুমে যাওয়ার জন্য। উনি চিৎকার করছে, হ্যাঁ মানে সিলেটেতেই বলছে যে কে ওইখানে, কে কে ওখানে, হ্যাঁ। তো দেখি কোনো আওয়াজ নেই, তো হঠাৎ দেখে ছায়াটা আপনি আপ নিজেই মানে একটা দেওয়ালে যেমন ভ্যানিশ হয়ে গেল, দেওয়ালে পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল। যেহেতু দেশ বাড়ি বুঝতেই পারছো, লাইট অন করেই উনি ওয়াশরুমে যাচ্ছিলেন এবং ওটাতেই শেডোটা উনি পুরোপুরি স্পষ্ট দেখতেই পারলেন। ঠিক আছে, এটা দেখে তো উনি চিৎকার বললেন, ও মা গো, কেডা গো, মানে ওখানে কুনগু দাঁড়ায়, মানে কে দাঁড়িয়ে আছে। তো চিৎকার চেঁচামেচিতে সবাই উঠে এসেছে, তখন উনি বললেন এই এই অবস্থা। তো কিছু না কিছু প্রবলেম না এদের বাড়িতে হচ্ছেই, হ্যাঁ। শরীর খারাপ ফ্রিকুয়েন্টলি লেগেই রয়েছে। তো একদিন ওর ঠাকুমা বলছে কি যে কিছু তো একটা অসুবিধা হচ্ছে, হ্যাঁ। তাইনর মানে ওনার হাজবেন্ডের অস্থি এখনো বিসর্জনও দিতে পারলাম না, এটাও তো খুব ভালো জিনিস না, হ্যাঁ। তাইনর আত্মা তো মানে শান্তি পার না, এরকম করে বলছে, শান্তি পাচ্ছেন না। তো পুরোহিতকে ডাকা হলো, তো পুরোহিত বললো যে দেখেন মা ঠাকুরন, আমি তো শান্তি সস্তায়নের কাজ মানে ইতা ইতা কাম করি আমি, তো এইসব কাজ করি আমরা, আমার দ্বারা তো এটা হবে না, আপনি একটা মানে গণক ঠাকুরের খবর দিন যে। তো গুণৎকারকে এনেছে, গুণৎকার গুণে যেটা বললো যে তোমার দাদুই চাইছে না এই অস্থিটা বিসর্জন হোক, তাই অস্থি বিসর্জন দিতে পারছে না। বলছে হ্যাঁ, দাদুই তো নিজে বলে গেছিল যে মানে সবসময় বলতো যে আমার অস্থি কিন্তু গঙ্গায় বিসর্জন দেবো, গঙ্গায় বিসর্জন দিবি, গঙ্গায় বিসর্জন দিবি, দাদু এখন কেন চাইছে না। তো বলছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, তোমাদের বাড়িতে কোনো একটা কারণে, আমি জানি না কেন রিজন, হয়তো তোমার দাদুর মুক্তি অস্থি যেহেতু আছে, একটা মৃত শরীরের একটা অংশ আছে, অন্য অশরীরী আত্মারাও কিন্তু তোমাদের এখানে এসে বাসা বাঁধছে, মানে এসে শুরু করেছে আনাগোনা। ওদের একমাত্র উদ্দেশ্য, ওরা যেহেতু মুক্তি পায়নি, এই থ্রোতে যাতে ওদের মুক্তি হয়। কিন্তু দাদুর যদি তুমি ওই অস্থিটা বিসর্জন দিয়ে দাও, দাদু মুক্তি পেয়ে যাবে, ওরা তো মুক্তি পাবে না, ঠিক আছে। আর দাদুর কেন চাইছি না, দাদু তোমাদের কিন্তু প্রোটেক্ট করছে, এখানে একাধিক আত্মা আছে, তোমার দাদু যদি অ্যাজ এ প্রোটেক্টর হিসাবে এখানে না থাকতেন, তোমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো, যার নিয়েও টানাটানি পড়তে পারতো। কারণ ওরা না এই নিজের যে অতৃপ্ত আত্মার থেকে মুক্তি পাওয়ার জন্য বা নিজের এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল, ওরা এতই হিংস্র হয়ে উঠেছে, ও প্রাণ ঠানও নিয়ে নিতে পারতো, অনলি বিকজ তোমার দাদুর সোলটা এখনো আছে, ওটার জন্য উনি প্রোটেকশন দিচ্ছে। আর উনিই চাইছেন না যে, কারণ তুমি বিসর্জন দিলে কিন্তু উনি চলে যাবেন, উনি আর এখানে থাকতে পারবেন না, তোমাদেরকে প্রোটেক্ট যাতে করতে পারে তাই উনিই চাইছেন না যে অস্থিটা বিসর্জন হোক। তাহলে সলিউশন কি, যে সলিউশন এখানে যে তোমাদের এখানে যজ্ঞ করতে হবে, বহুত বড় যজ্ঞ করতে হবে, এই যে অশরীরী আত্মা যারা মুক্তির জন্য এখানে বসে আছে, ওদেরকে মুক্তি দিতে হবে। এবং যে তোমার দাদু অস্থি বিসর্জন দিতে যাবে, একটা মাদুলি সবাইকে ধারণ করতে দিয়েছে, আর ওর বাবাকে একটা মানে সবাইকে একটা মাদুলি ধারণ করতে দিয়েছে, মানে যাতে প্রোটেকশন থাকে, এবং ওর বাবাকে একটা মাদুলি দিয়েছে সো দ্যাট উনি শান্তিপূর্ণভাবে অস্থিটা বিসর্জন দেন, কারণ আগে অস্থি বিসর্জন দিতে হবে, আফটার দ্যাট এসে যজ্ঞ করতে হবে, ঠিক আছে। ওনার মতে বাড়িতে অস্থি থাকলে নাকি এরকম যাগযজ্ঞ করা যায় না, কিন্তু প্রোটেকশন দিতে হবে, দাদু চলে গেলে প্রোটেকশন কে দেবে আত্মাদের থেকে, তখন উনি সবাইকে ছোট বড় নির্বিশেষে ছোট ছোট একটা মাদুলি ধারণ করতে দিয়েছেন। কিছু কিছু টোটকা দিয়েছেন যে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মানে যতদিন না যজ্ঞ হয় তোমরা এই টোটকাটা করবে। তো আগে উনি গিয়ে অস্থি বিসর্জন দিলেন এবং এসে পরে নাকি ওদের বাড়িতে মহাযজ্ঞ করা হলো, তারপর নাকি মানে অষ্টতর হরির নাম যে অষ্টপ্রহর কীর্তন, ওটা অব্দি ওনারা দিয়েছেন। তারপর যাই হোক আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে মানে আফটার দ্যাট আর কোনো প্রবলেম হয়নি, এখন ওরা ওই বাড়িতেই আছে, এখন আর কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না, বাচ্চাগুলিও ভয় পাচ্ছে না। তো বোঝাই যাচ্ছে কিসের জন্য কি হচ্ছিল, আর অ্যাকচুয়ালি এটার অন্তর্নিহিত গুরু তত্ত্ব কি ছিল সেটাও তোমরা বুঝে গেল। তো কেমন লাগলো মনোজের ঘটনা? আমার সত্যি প্রচন্ড ইউনিক লেগেছে। থ্যাংক ইউ সো মাচ মনোজ আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য। আরো যদি তোমার ঘটনা থাকে ভাই তুমি কিন্তু পাঠিয়ে দিও, ঠিক আছে। তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করছো, তো তাড়াতাড়ি কমেন্ট করো, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রচুর প্রচুর শেয়ার করো, শেয়ার করলেই না নতুন নতুন ঘটনা পাবো। এভাবেই পাশে থাকো, এভাবেই সঙ্গে থেকো। আজকে এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।